সবাইকে আসসালামু আলাইকুম। এই তেলের ক্রাইসিস নিয়ে আমি কিছু কথা বলতে চাই। আমি যতটুকু শুনেছি এবং যতটুকু স্টাডি করেছি সে বিষয় নিয়ে একটু কথা বলবো। আর কথাগুলি হচ্ছে এই যে সারা বাংলাদেশে এক ধরনের ক্রাইসিস হচ্ছে। আমি আজকে গাবতলী পর্যন্ত, হেমায়তপুর পর্যন্ত যেতে গিয়ে দেখলাম হাজার হাজার লক্ষ লক্ষ গাড়ির সিরিয়াল। আমার লাইফে আমি এই ধরনের কোনো সিরিয়াল কখনই আমি দেখিনি। শুধুই হচ্ছে হুন্ডা এবং গাড়ি, লরির অন্য অন্য সমস্ত কিছু যারা তেলে চলে। ধরে নেন পুরো বাংলাদেশের মধ্যে মানে তেলের গাড়ি, যেগুলি তেল আনা নেওয়া করে, এই ধরনের গাড়ি আছে, হতে পারে 300 কিংবা 350 কিংবা কম হবে, আমার কোনো আইডিয়া নেই এই বিষয়গুলি। তারা এবং বাংলাদেশে অলমোস্ট যতগুলি তেলের পাম্প আছে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত, সব তেলের পাম্পের কিন্তু নিজস্ব কোনো গাড়ি নেই। আমি চ্যানেলের ঠিক উল্টা পাশে, মানে ঢাকায় উল্টা পাশে আমি এক জায়গার থেকে তেল নেই, ওনাদের নিজস্ব গাড়ি আছে। ঢাকায় যেরকম নিকুঞ্জে, তারপর অন্য অন্য জায়গায় বেশ কয়েকজন নিজস্ব গাড়ি আছে। যাদের নিজস্ব গাড়ি নাই তারা কিন্তু একদম মানে বিপাকেই পড়েছে। তাদের হচ্ছে কি, যে গাড়িগুলি ধরে নেন কোম্পানির কিংবা তারা আনা নেওয়া করে, তাদের উপর নির্ভরশীল। এখন তারা তাদেরকে সাপোর্ট দিতে পারছে না, চিনতেও চাচ্ছে না এখন। সো বাংলাদেশে প্রায় 200 থেকে 250 তেলের পাম্প কিন্তু, যাদের নিজস্ব গাড়ি নেই তারা কিন্তু তেলের পাম্পগুলি বন্ধ হয়ে গেছে। এই যে বন্ধ হওয়ার কারণে যাদের নিজস্ব গাড়ি আছে তারা তো তেল আনতে পারছে এবং তারা তেল দিতে পারছে। আর বন্ধ হওয়ার কারণে সব জায়গায় তো তেল পাচ্ছে না, তার জন্য ভয়াবহ সিরিয়াল ধরে তেল আনা। দেখুন, অনেকেই বলেছে আর মাত্র 3 দিন চলবে, অনেকে টেন্ডারবাজি করে না, হ্যাঁ, আর মাত্র 3 দিন চলবে, আর মাত্র অমুক টমুক হ্যাং ত্যাং। গাড়ি কিন্তু থেমে নেই, কিন্তু ক্রাইসিস হচ্ছে। ওকে, মানতে পারছি। যেরকম আমার রেস্টুরেন্ট বিজনেস, ওকে, রেস্টুরেন্ট বিজনেস মানিকগঞ্জে, সাটুরে এবং ঔরঙ্গাবাদ, সেখানে সাময়িকভাবে সেল খুব খারাপ। শুধু নট ইভেন আমার রেস্টুরেন্ট না, অন্য অন্য যত রেস্টুরেন্ট আছে, যত কিছু আছে, সবটাই একই করুণ দশা। তাতে কিন্তু আমি খুব একটা বিচলিত না। আল্লাহর কাছে আমি সেজদায় রত থাকি, কারণে আল্লাহ 5,000 মানুষের জন্য, 10 কোটি মানুষের জন্য যা নির্ধারণ করেছেন, আমার বেলা তাই করেছেন। সো আমি কেন এত চিলাচিলি করব? আল্লাহর দ্বারস্থই আমাকে থাকতে হবে। সো এই এখন যদি নতুন করে 50টা 30টা তেলের গাড়ি তৈরি করে, যখন নাকি তেলের ক্রাইসিস চলছে মানছি, কিন্তু যে লেভেলের আমরা বকবক করছি ওই ধরনের কোনো ক্রাইসিস কিন্তু নাই। এই যে সমীকরণ, একটু হিসাবটা মিলান। আমি যে হিসাবের কথাগুলি বলছি, এই সমীকরণের কারণেই কিন্তু লাইনকে লাইন হচ্ছে। আপনি কি ভাবছেন শুধু কথার জন্য গভর্নমেন্টকে দোষ দিবেন, কথার জন্য আপনি আমাকে দোষ দিবেন, কথার জন্য আপনাকে আমি দোষ দিব, সেগুলি ভাবছেন না? তাহলে আমি একটু আমেরিকার কথাই বলি। আমেরিকাতে জানেন আমার হোল ফ্যামিলি, প্রায় অলমোস্ট 90% মানুষ ওখানে থাকে। তারা বলছে ওখানে দ্রব্যমূল্য বেড়েছে, তাদের ওই সিরিয়াল লাইন একই অবস্থা। মালয়েশিয়াতে তাই, থাইল্যান্ডে তাই, অন্য অন্য পৃথিবীর পাশ্চাত্য দেশেও কিন্তু এই ধরনের ক্রাইসিস অবলম্বন হচ্ছে। কিছু কিছু জায়গায় শুনছি যেগুলি জেট ফুয়েল, সেগুলি কিন্তু অলমোস্ট
4 দিন 5 দিন থাকবে। দেখুন, অনেকেই আবার বলে যে আগে তো এরকম তেলের ক্রাইসিস কখনোই ছিল না, এখন হইল কেন? আরে ভাই, আগে কি এরকম যুদ্ধ লাগছিল ইরানের মতো? ইরান, আমেরিকা আর হলো কি বলে ইসরায়েল মানে দরজালদের সাথে যুদ্ধ তো লাগেই নাই এরকম, আগে লাগে নাই। আগে লাগলে হয়তো বা আর এর চেয়ে আরো বেশি ক্রাইসিস হতো। আমি কি বলতে চেয়েছি বুঝতে পেরেছেন? তো আমি কারো দালালির এজেন্ডা নিয়েও বসিনি। আমি রাষ্ট্রের প্রজা, আমি রাষ্ট্র নিয়ে কথা বলবো, আমার দেশ নিয়ে কথা বলবো, আমি আমার বাংলাদেশ নিয়ে কথা বলবো। কাউকে খুশি করার টেন্ডার নিয়ে আমি বসি নেই। সো আমরা সবাই একটু কুল থাকি। যে ক্রাইসিসটা অল ওভার ওয়ার্ল্ডে, সেই ক্রাইসিস আমাদের এখানেও আছে। সো আমরা সহযোগিতা করি। প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ যে এখনো তেলের দাম বাড়াননি। আরও পুলিশি তৎপরতা আরও করতে হবে, কারণ অসাধু কিছু ক্যান্সারযুক্ত কিছু ডাফার মানে টাইপের কিছু মানুষরা মজুত করে বেশি দামে বিক্রি করছে, এগুলি ধরতে হবে। আর সিরিয়ালটা তো এখন কিছু করার নেই। ধরে নেন আমার যদি এখন ভয়াবহ অসুস্থ থাকে, আমি তো হসপিটালেই থাকবো, ঠিক না? তো মানতে হবে, বুঝতে হবে, জানতে হবে। সেগুলি জেনেই যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে চিন্তা করব আমাদের প্রবলেম আমাদের কাছে। অল দ্য বেস্ট। ভালো থাকুক বাংলাদেশটা, ভালো থাকুক আপনি, ভালো থাকি আমি। থ্যাংক ইউ ভেরি মাচ।